এই যে দুটো ভাগ, যেটা বামেদের সময় ছিল দুটো অংশ, উচ্চশিক্ষামন্ত্রী, মাধ্যমিক শিক্ষামন্ত্রী, এটাকে আবার ফিরিয়ে আনলেন শুভেন্দুদা। এটা কিন্তু ঐতিহাসিক। ক্লাস 6-এর বইয়ে তুমি চমকে যাবে, পড়ানো হচ্ছে রাম বহিরাগত, তিনি আক্রমণ করেছেন, তিনি বাইরের থেকে এসেছেন, তাই রামের থেকে রোমিং এই শব্দটা এসেছে। মুর্শিদাবাদে আজকে এরকম একটা হেভি মিনিস্ট্রি পাওয়াতে মুর্শিদাবাদের মান কতটা উজ্জ্বল হলো, আমি সেটাই ভাবছি যে তৃণমূল কত কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, মুর্শিদাবাদে কোনো সেই অর্থে মুখ দেয়নি। তুমি মিনিস্ট্রিগুলো সাজানো হয়েছে কিভাবে দেখো, চক্রের মতন বাংলার সর্বত্র, কোচবিহার টু কাকদ্বীপ। স্যার আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার অবশেষে জল্পনার অবসান ঘটলো, নতুন সরকারের মন্ত্রিসভা অর্থাৎ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা করা হলো, কি বলবেন? দেখো, এন্টায়ার মন্ত্রিসভাটা আমি বসে বসে দেখছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী, ক্যাবিনেটের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী মহাশয়, শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, চিফ মিনিস্টার, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টটা ওনার হাতে, ডিপার্টমেন্ট অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, রিফিউজি রিলিফস অ্যান্ড রিহ্যাবিলিটেশন, অ্যান্ড ডিপার্টমেন্ট অফ পাওয়ার, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড আদার্স ডিপার্টমেন্টস। এই যে কয়েকটা হাতে রাখার পরে বাকি যে তিনি এন্টায়ার ডিপার্টমেন্টটা সামলালেন, ক্যাবিনেটটায় মোট 41টা দপ্তর, 6টা আগে ছিল, আজকে 35টা হলো। সেখানে ভেরি ইন্টারেস্টিং, যদি শুরুটা করি শিক্ষা দিয়ে, শিক্ষা মন্ত্রক বামেদের সময় আমরা দুটো স্তরে দেখেছিলাম। এটা ঠিক যে শিক্ষা মন্ত্রক দুটো স্তরে না ভাগ করলে এন্টায়ার শিক্ষা মন্ত্রকটাকে সামলানো মুশকিল। একটা প্রাথমিক টু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক মানে সেকেন্ডারি সেকশন, অ্যান্ড আরেকটা হচ্ছে হায়ার স্টাডিজ, কলেজ, ইউনিভার্সিটিস অ্যান্ড আদার্স টেকনিক্যাল গ্রেড ফেড মিলে। এই যে দুটো ভাগ, যেটা বামেদের সময় ছিল দুটো অংশ, উচ্চশিক্ষামন্ত্রী, মাধ্যমিক শিক্ষামন্ত্রী, এটাকে আবার ফিরিয়ে আনলেন শুভেন্দুদা, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এটা কিন্তু ঐতিহাসিক। কেন আমি বলছি, দেখো, আমরা তৃণমূলের 15 বছরে দেখেছিলাম শিক্ষা দপ্তর একজনের হাতে, এত বিশাল ভাস শিক্ষা দপ্তরে তারা তো চায়নি শিক্ষার কোনো মান উন্নয়নে, দুর্নীতি, বরং সেটার বাড়তি যেটাই হয়েছিল, শিক্ষাটাকে পুরো দুর্নীতির কাছে বিকিয়ে দিয়েছিল। আজকে শিক্ষার একটা বড় রিফর্ম দরকার ভারতবর্ষের প্রেক্ষাপটে, পশ্চিমবঙ্গের শিক্ষায়। কারণ আমরা কংগ্রেসের সময় এক ধরনের শিক্ষানীতি দেখেছি, বামেদের সময় একটা সুডো সেকুলারিজমের শিক্ষানীতি ঢুকেছিল, তারা তাদের মতন করে শিক্ষাটাকে তাদের আঙ্গিকে দলতন্ত্রে কায়েমের একটা পাঠ করেছিল। তৃণমূলের নিজস্ব কোনো শিক্ষানীতিই ছিল না। তারা বামেদের থেকে কিছু বাম মুখকে শিক্ষায় বসিয়েছিল, বামপন্থী ব্রাত্য বসুকে বসিয়েছিলেন, আর তার হাত ধরে সেলিম বক্সটক্সের মতন জেহাদি মানসিকতার মানুষজনগুলো শিক্ষায় বসে পড়েছিল। ফলটা কি, আমরা পশ্চিমবঙ্গের শিক্ষার এমন একটা সিলেবাস পেয়েছিলাম, যে সিলেবাসটা তোমাদেরকে বললে পরে এখানে তোমাদের এই আলোচনায় দর্শকরা চমকে যাবেন। যে দেখো, আমি শিক্ষার, তুমি যদি দেখো, ক্যালকাটা ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, সেখানে বাংলা বিভাগের দেখো, যে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম গ্র্যাজুয়েট হচ্ছে ঋষি অরবিন্দ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এর পাঠ্যসূচিতে বঙ্কিমের উপন্যাস রাখা হয়নি। শুধু তাই নয়, বন্দে মাতরম সঙ্গীতের 150 বছরে অবিমিংশকারিতা করা হলো, যে ইউজি আন্ডার গ্র্যাজুয়েট বোর্ডে 14 বছর ধরে বসেছিলেন বাম সিপিআইএমের একজন বুদ্ধিজীবী রফিকুল হোসেনের নেতৃত্বে। শুধু তাই নয়, এখানে বঙ্কিমের উপন্যাস বাদ দেওয়া হয়েছে, অনার্সে বঙ্কিমের কপালকুণ্ডলা, দুর্গেশ নন্দিনী নেই। আমি যদি এগুলো পার্ট বাই পার্ট দেখি, এমনকি সিলেবাসে বাঙালি মুসলিমদের স্বতন্ত্র জাতিসত্তার সন্ধানের অংশ পড়ানো হয়েছে। এই দেখো, সিলেবাসগুলো আমার কাছে আছে। দ্বিজাতি তত্ত্বের সত্য মিথ্যা এমনভাবে ছাত্রদের মধ্যে ঢোকানোর চেষ্টা হচ্ছে, এমনকি ক্লাস 6-এর বইয়ে
তুমি চমকে যাবে, পড়ানো হচ্ছে রাম বহিরাগত, তিনি আক্রমণ করেছেন, তিনি বাইরের থেকে এসেছেন, তাই রামের থেকে রোমিং এই শব্দটা এসেছে, তিনি বহিরাগত আক্রমণকারী রাম পড়ানো হচ্ছে। তৃণমূলের সময় রামধনু উচ্চারণ করা যেত না, পাঠ্য বইয়ে রংধনু বলা হতো না, তাতে নাকি ধর্মনিরপেক্ষতা ব্যাঘাত ঘটে। এইভাবে পশ্চিমবঙ্গের যে শিক্ষাটাকে এমনভাবে তছনছ করেছিল যে আজকে জগন্নাথ বাবু উচ্চশিক্ষা দপ্তরের আর মাধ্যমিক শিক্ষা দপ্তরের শ্রী দীপক বর্মন হেডমাস্টার মশাই ফালাকাটার, আমার খুব ক্লোজ পরিচিত ভদ্রলোক, এই সংঘের দুজন অন্যতম প্রবক্তাকে দেওয়ার কিন্তু শিক্ষার একটা নবদিগন্ত উন্মোচিত হবে। আমি কেন বলছি তোমাকে, দেখো এই ভোটের পরেও আমি একবার এই একটি কথোপকথনে, আমাদের এটা খুব পার্সোনাল হলেও যেহেতু এইটুকু বলাই যায়, যে জগন্নাথবাবুকে একটা কথা বলেছিলাম, যেহেতু বিজেপিতে জগন্নাথবাবু, আমি সব বিধায়কদেরই প্রত্যেককেই কম বেশি চিনি, জগন্নাথবাবুর ধারণাগুলো এত স্বচ্ছ, প্রাক্তন সাংবাদিক, ক্যালকাটা ইউনিভার্সিটি জার্নালিজম মাসকম বিভাগের ছাত্র, মেধাবী স্টুডেন্ট, কোনো একটা বিষয় নিয়ে ওনার সাথে আমি আলোচনা করতে গিয়ে দেখেছি ওই জিনিসটা উনি 100% স্বচ্ছ ধারণা নিয়ে বসেন টিভি প্রোগ্রামে। SIR ওনার মতন নখদর্পণের রিপোর্ট হয়তো ভূভারতে কারণেই, হয়তো এই জন্য আমি ওনাকে বলেছিলাম ক্যাবিনেটে আপনার মতো শিক্ষিত মুখ চাই উপযুক্ত মিনিস্ট্রিতে, কারণ আপনার রিসোর্স অন্য রকম, আপনি যেন ভালো জায়গায় আসেন এটা আশা রাখি। আজকে ওনাকে তোমার চ্যানেলের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি যে শিক্ষার মতন উচ্চশিক্ষা, যে শিক্ষাটাকে একদম ম্যাসাকার করে দিয়েছে বামেরা 34 বছরে, তৃণমূল 15 বছরে, কিচ্ছু নেই, হাড় কঙ্কাল বেরিয়ে গেছে, এবং সিলেবাসটা এতটাই জিহাদি মৌলবাদী সিলেবাসে মানে ভর্তি হওয়া, সেখানে মাধ্যমিক স্তরে দীপকবাবু এবং উচ্চ স্তরে জগন্নাথবাবু আগামীতে বাংলার শিক্ষা জগতের একটা নবদিগন্ত উন্মোচিত করবে। এবার চলে আসি উত্তরবঙ্গের আমাদের শঙ্করদা, ডক্টর শঙ্কর ঘোষ, তিনি পর্যটন মন্ত্রকটা পেলেন। দেখো উত্তরবঙ্গের ভূমিপুত্র তিনি, পর্যটন বললেই আমরা উত্তরবঙ্গের পাহাড় বুঝি, এখানে কিন্তু একটা রিসোর্স শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ব্যবহার করলেন, এমনকি বনমন্ত্রী করলেন আমাদের ভাই মনোজ ওরাওকে। উত্তরবঙ্গ মানেই বন, রিসোর্সের সঠিক ব্যবহার, একটার পর একটা সর্বকনিষ্ঠ মন্ত্রক উত্তরবঙ্গের এক ভাইকে দেওয়া হলো। এই যে একটা সময় বামফ্রন্টের মন্ত্রিসভাকে বলা হতো বামফ্রন্টের মন্ত্রিসভা নয় ব্রাহ্মণ্য ফ্রন্ট, বামফ্রন্ট নয় ব্রাহ্মণ্য ফ্রন্ট, এখানে জাতিগত যে রিপ্রেজেন্টেশনের শতকরা ভাগের হিসাবে মন্ত্রিত্ব দেওয়া হতো না, বরাবরই ST/SC-দের দেওয়া হতো হয় প্রতিমন্ত্রী নালে বুনমন্ত্রী, মানে বনমন্ত্রী অমুক মন্ত্রী। তার শিক্ষামন্ত্রী তো বামেরা ভাবতেই পারতো না কেউ একজন উত্তরবঙ্গের থেকে পাবে, তাও একটা শিডিউল কাস্ট সম্প্রদায় পিছিয়ে পড়া মানুষ, সেখানে এই সরকার ভেবেছে এটাই তো সাম্যাবস্থা। আর তোমাকে শেষ অঙ্কটা যেটা বলছি, যা মন্ত্রিত্বের আমরা এটা আপাতত দেখলাম, সমমন্ত্রী বা অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী, তুমি কল্পনা করো অর্থ দপ্তরটা এমন একজনকে দেওয়া হয়েছে যার বিকল্প হয়তো আমরা ভাবতে পারি না। যেমন তুমি দেখো নিশীথবাবুকে দপ্তর পাল্টেন নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি একটা পিছিয়ে পড়া সম্প্রদায়, রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন। আচ্ছা, অশোক কীর্তনিয়া ফুড সাপ্লাই। আবার যদি তুমি তাকিয়ে দেখো তাপসবাবুকে দেওয়া হয়েছে রিকনস্ট্রাকশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি, সাংঘাতিক একজন অভিজ্ঞ মানুষকে। আচ্ছা, অর্জুন সিং, পারফেক্ট একটা ডিপার্টমেন্ট, পরিবহন এবং শ্রম মন্ত্রক, ইন্ডাস্ট্রিয়াল বেল থেকে উঠে আসা। মুর্শিদাবাদ, পিছিয়ে পড়া মুর্শিদাবাদ থেকে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট মিনিস্ট্রি পেলেন, অ্যান্ড মাস এডুকেশন এক্সটেনশন অ্যান্ড লাইব্রেরি সার্ভিস। বলো তো মুর্শিদাবাদ সংখ্যালঘু মানে মুসলিম অধ্যুষিত, ওরা সংখ্যালঘু নয়, মুসলিম অধ্যুষিত এই মুর্শিদাবাদে আজকে এইরকম একটা হেভি মিনিস্ট্রি পাওয়াতে মুর্শিদাবাদের মান কতটা উজ্জ্বল হলো। আমি সেটাই ভাবছি যে তৃণমূল কত কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, মুর্শিদাবাদে কোনো সেই অর্থে মুখ দেয়নি। আজকে এই সরকার কিন্তু মুর্শিদাবাদকে একটা মন্ত্রক দিয়েছে, সেই মন্ত্রকটা কিন্তু মুর্শিদাবাদের স্বাধীনতার পরে যে পশ্চাৎপদতা,
সেটাকে অনেকাংশে ঘুচিয়ে দিতে পারবে বলে আমার মনে হয়। আর যদি তুমি আরো ডিপার্টমেন্টগুলোর দেখো, স্বাস্থ্য শারদ দত্ত মহাশয় একজন সিনিয়র ডাক্তার, তারপরে ইন্দ্রনীলকে দিয়েছে একটা ভালো দপ্তর, ক্রীড়ামন্ত্রক, ইয়াং ছেলে। আচ্ছা, অর্থমন্ত্রক পেয়েছেন স্বপনবাবু। বলো তো স্বপনবাবুর বিকল্প কিছু হতে পারে? ডক্টর কল্যাণ চক্রবর্তী, তাকে দেওয়া হয়েছে ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স, সায়েন্স টেকনোলজি, বায়োটেকনোলজির মতন, ফুড প্রসেসিং। মানে তুমি যদি আপাতমস্তক পুরো ডিপার্টমেন্টগুলোর ভাগগুলো দেখো, আমার কোথাও মনে হয়নি এই মিনিস্ট্রির বিকল্প কিছু হতে পারে। স্যার আমরা দেখতে পাচ্ছি দুধ কুমার মণ্ডল, ওনাকে কৃষি মন্ত্রক দেওয়া হয়েছে। ডেফিনেটলি পুরনো কর্মী, বীরভূমের। 1 সেকেন্ডের জন্য বিজেপি বাইরে কিছু ভাবেননি। দুর্দিনেও দলের সাথে ব্যাটন তুলে অনুব্রতর মতন ওই রকম একজন ক্রিমিনালের সাথে লড়াই করেছেন। কৃষি মন্ত্রক, বীরভূমের মাটি, সামনে বর্ধমান কৃষি বলয়, চাষি বলয় থেকে উঠে আসা একজন মানুষকে দিয়ে অন্তত কৃষির যে একটা বড় ধরনের শোচনীয় পরিস্থিতি বাংলার, সেটার থেকে অন্তত দল একটা ভালো দিশা দিতে পারবে। আমার কিন্তু সার্বিক মন্ত্রিসভার এই যে মন্ত্রিত্বের ডিস্ট্রিবিউশনটায় এর চেয়ে ভালো মন্ত্রক বোধহয় আর কোনোদিন পশ্চিমবঙ্গে স্বাধীনতার পরে হয়েছে কিনা আমি জানি না। শিক্ষায় 2টো মন্ত্রক, আবারও বলছি, শিক্ষাটা কিন্তু ভেরি ভেরি ক্রুশিয়াল ওয়ান, যে শিক্ষাটাকে সবচেয়ে বেশি সফট টার্গেট হয়েছিল বামেদের সময় এবং তৃণমূলের সময় সেটা কন্টিনিউয়াস ছিল। অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা অরূপ কুমার দাস, তো ওনাকে সেচ দপ্তর, এবং অজয় পোদ্দার ওনাকে পূর্ত দপ্তর দেওয়া হয়েছে। হ্যাঁ, দারুণ। দেখো এই যে দপ্তরগুলো দেওয়া হয়েছে, দপ্তরগুলো কিন্তু তুমি যদি দেখো, অজয় কুমার পোদ্দার, ডক্টর অজয় কুমার পোদ্দার ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। তারপরে শ্রী অরূপ দাস, ডিপার্টমেন্ট অফ ইরিগেশন অ্যান্ড ওয়াটার ওয়েজ। তুমি মিনিস্ট্রিগুলো সাজানো হয়েছে কিভাবে দেখো, চক্রের মতন বাংলার সর্বত্র, কোচবিহার টু কাকদ্বীপ, একদম সার্কেলটাকে কেউ যেন বলতে না পারে যে আমাদের তরফ থেকে কেউ মিনিস্ট্রি আসেনি। জলপাইগুড়ি এটা একটা অভিযোগ উঠছে, জলপাইগুড়ি থেকে মিনিস্ট্রি দেওয়া হয়নি। আমি বলছি জলপাইগুড়ির ডক্টর জয়ন্ত রায়, তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় যাওয়ার এটাও শুনছি, আভাস পাচ্ছি। ফলে কোনো জেলাকে এই মন্ত্রিসভার থেকে ডিপ্রাইভ করা হয়নি, কারণ বিজেপিকে প্রত্যেকটা জেলার মানুষ ভোট দিয়েছে 2 হাত তুলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্য একটা বিষয়ে আমরা যাচ্ছি, দেখা যাচ্ছে উনি কংগ্রেসে যেতে পারেন বলে এরকম একটা খবর হচ্ছে, বা ওনাকে অফার দেওয়া হয়েছে, কি বলবেন? দেখো, উনি অফার না দিলেও আজকে যে কংগ্রেসের সোনিয়া গান্ধীর সাথে একবার দেখা করার উপক্রম হলে তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন ভোটের রেজাল্টের আগে যে আমি কেন দেখা করব, সোনিয়া গান্ধী নিজে দেখা করবে আমার সাথে এসে। সেই মমতা ব্যানার্জি নেই ঝুঁকেগা থেকে ঝুঁকে গেল, এবং চিরাচরিত যে রীতি, কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে কোনো দল স্বাধীনভাবে অস্তিত্ব টিকিয়ে না রাখতে পারলে, অর্থাৎ ক্ষমতার অলিন্দে না থাকলে, তারা কংগ্রেসেই আবার গিয়ে পড়ে। সেই উদাহরণটা তুমি সারা ভারতবর্ষে একাধিক আছে। তুমি যদি হিসাব করে দেখো যে কংগ্রেস থেকে বেরিয়ে গেছে, এবার কংগ্রেসে উপরিপাতিত হয়েছে এমনকি ইন্দিরা গান্ধী, এমনকি প্রণব মুখার্জি, এমনকি কেন্দ্রের একাধিক দল কংগ্রেস থেকে বেরিয়েছে। এনসিপি বেরিয়েছিলেন, তার পরবর্তী হালটা কি হলো? কংগ্রেস থেকে বেরিয়ে সিংহভাগ দল কংগ্রেসেই মিশে গেছে। মমতা ব্যানার্জি নতুন নয়। আজকে মমতা ব্যানার্জির যা পরিস্থিতি, যা ভয়ানক অবস্থা, তিনি যদি না মেশেন, কংগ্রেসের যদি উপরিপাতিত না হন, মমতা ব্যানার্জি, এবং এখন তো তৃণমূলটাও তার নেই, তিনি তৃণমূল বিবর্জিত মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তৃণমূল বিবর্জিত, সেই তৃণমূলের অংশটাও তার কাছে নেই। ফলে সিম্বল নেই, দল নেই, দলের 1800 কোটি টাকার ফান্ডও চলে যাবে, হাতছাড়া হবে। অফিস থেকে শুরু করে কোনো কিছু তার থাকবে না। তাহলে প্রশ্নটা হলো, যদি তার কিছুই না থাকে, তিনি তৃণমূলের ওই কালীঘাটের বাড়িটা সামনে রেখে তার লাভ কী হবে? তিনিও সেই বাড়িটা সাইনবোর্ড তার ঘোষিত, কংগ্রেসকে সাইনবোর্ড করে দেব, সেই ঘোষিত সাইনবোর্ডের মধ্যেই তিনি গিয়ে মিশে যাক। তাতে যদি তিনি কিছুদিন রাজনৈতিকভাবে বেঁচে থাকতে পারেন, অন্তত ভোটে হেরে গেলেও কংগ্রেসের সর্বভারতীয় নেতা এই নামটা নিয়ে রইলেন,
কংগ্রেসের অমুক নেতা, সেই কংগ্রেসের বাকি নেতারা তাকে কিভাবে নেবে? কারণ দেখো যে একটা সময় তুমি হিসাব করে দেখবে, কংগ্রেস সমাজবাদী 1978 সালে ইন্দিরা গান্ধীর সাথে মতবিরোধ করে শরদ পাওয়ার কংগ্রেস থেকে বেরিয়ে যায়, কংগ্রেস সমাজবাদী গঠন করে, এবং 1986-তে তিনি তার দলের সিংহভাগ নেতাকর্মী সহ কংগ্রেসে রাজীব গান্ধীর হাতে ফিরে যান। এটা একটা উদাহরণ। 86-তে আচ্ছা 1995-তে জে.কে মুপানার মালিনা কংগ্রেস, 95-তে জে.কে মুপানার তামিলনাড়ু কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নতুন আঞ্চলিক দল তৈরি করেন। 14-তে তার ছেলে ভি.কে ভাসান তামিল মানিলা কংগ্রেসকে আবার কংগ্রেসে মিশিয়ে দেন। অর্থাৎ একটার পর একটা ওয়ার্ধা কংগ্রেস। নেতাজি সুভাষচন্দ্র বসু একমাত্র যে ফরওয়ার্ড ব্লক কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল, সে ফরওয়ার্ড ব্লকের স্বাধীন অস্তিত্ব এখন হয়তো তারা ইতিহাসের পাতায় আছে, উনি কিন্তু জ্ঞানত কংগ্রেসে আর ফিরে যাননি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে পরিষ্কার বলছি, মমতার ওই সাইনবোর্ডেই এখন আস্তানা, যেটাকে তিনি সাইনবোর্ড করে দেবেন বারবার বলতেন এবং করেও দিয়েছিলেন। একবার কংগ্রেস তাকে নিয়ে রাজ্যের কংগ্রেস, অধীর কংগ্রেস, যে অধীরকে হারাতে তিনি আদা জল খেয়ে নেমেছিলেন, এমনকি জাতিগত হিংসা, ধর্মীয় হিংসাও ছড়িয়েছিলেন হুমায়ুন কবিরের মুখ দিয়ে। হুমায়ুন কবির যেটা বলেছে সেটাই বললাম। সেই অধীররা তাকে ন্যায় কতটা কিভাবে, সেটা এখন সময় বলবে।